সুন্দরবনের মাল্লাখালী এলাকায় কোস্টগার্ডের অভিযান, ডাকাত করিম বাহিনীর হাতে অপহৃত ৬ নারী সহ ৩৩ জেলে উদ্ধার। জনবল সংকটে কুড়িগ্রামের সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার বেহাল দশা, গড়ে ৩৪,০০০ মানুষকে সেবা দিচ্ছেন একজন চিকিৎসক। ডাক্তার তো ২৪ ঘন্টা একবার আসে, যে ওষুধগুলো লিখে দেওয়া আসে সেগুলো আমার বাড়িতে কিনতে হয়। বুড়ি ১.৫ ঘন্টা থাকি গানে দাঁড়ে লাইনে, কিন্তু ঔষধের দেখা আবার নিজে না, ডাক্তারও দেখাও আবার নিজে। কক্সবাজারের সমুদ্রে যাত্রাপথে কন্যা শিশুর জন্ম, সুস্থ আছেন মা ও নবজাতক। ঘটনার পর সি অ্যাম্বুলেন্স চালুর আশ্বাস প্রশাসনের। নদীর মাঝখানে এসে উনি অবস্থা দেখতেছি যে ডেলিভারি হয়ে যাচ্ছে। একটা অ্যাম্বুলেন্স আছে, সেই অ্যাম্বুলেন্সটাও আমরা সচল রাখার চেষ্টা করব, মানুষ যেন বর্ষাকালের জন্য সুন্দরভাবে পারাপার করতে পারি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত খবরাখবর। পশ্চিম সুন্দরবনের মাল্লাখালী এলাকায় কোস্টগার্ডের অভিযানে ডাকাত করিম শরীফ বাহিনীর হাতে জিম্মি ৩৩ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড, তাদের মধ্যে ৬ জন নারী। এ বিষয়ে আরো জানবো, সাতক্ষীরা থেকে যোগ দিয়েছেন আমার সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, আপনি তো সেখানকার খবরাখবর আমাদেরকে জানাবেন। অপহৃতদের উদ্ধারের বিষয়ে কোস্টগার্ডের আনুষ্ঠানিক ব্রিফিং এর কথা রয়েছে, কিছু জানিয়েছে কিনা তারা, সে ব্যাপারে জানাবেন। কোস্টগার্ড কিন্তু আনুষ্ঠানিক যে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে সেটি কিন্তু এখনো অনুষ্ঠিত হয়নি। অনুষ্ঠিত হওয়ার পরেই কিন্তু আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। তো এর মধ্যে আমরা যদি কোস্টগার্ডের মাধ্যমে জানতে পেরেছি, পশ্চিম সুন্দরবনের মাল্লাখালী এলাকায় কোস্টগার্ড একটি অভিযান পরিচালনা করে। তাদের কাছে খবর ছিল যে খুলনা জেলার কয়রা উপজেলার বিভিন্ন এলাকার যারা বাসিন্দা ৩৩ জন জেলে সুন্দরবনে মাছ এবং কাঁকড়া আহরণ করতে যায় এবং তাদেরকে করিম শরীফ বাহিনীর জলদস্যু বাহিনী তারা কিন্তু অপহরণ করে এবং জিম্মি রাখে। সেই তাদেরকে উদ্ধারের জন্য মূলত কোস্টগার্ড অভিযান পরিচালনা করে এবং গতকাল বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা এবং অভিযানে ৩৩ জন জেলেকে উদ্ধার করা। এদের মধ্যে ৬ জন নারী রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি, কোস্টগার্ডের যে কয়রা স্টেশন রয়েছে সেখানে আনুষ্ঠানিকভাবে একটি ব্রিফিং করবেন কোস্টগার্ডের যারা কর্মকর্তারা রয়েছেন তারা। তো সেই ব্রিফিং এর পরে আরো হয়তো আমরা বিস্তারিত তথ্য জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে আকরাম। বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি এবং সমমানের পরীক্ষা। এতে অংশ নিয়েছে ১৯,২৮,১৮১ জন শিক্ষার্থী। এবছর ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা কেন্দ্র সংখ্যা ২,২৯১টি। ১৮,০৮৪টি স্কুলের শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি, প্রতিষ্ঠানের সংখ্যা ৯,০৬৩টি। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন ২ মাসের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে নেওয়া হচ্ছে এসএসসি পরীক্ষা। ভালোই প্রস্তুতি হয়েছে, এখন প্রশ্নের উপর নির্ভর। পরীক্ষার প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো আছে, যথেষ্ট পরিমাণ প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি। প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো, বাট যশোরবর তো একটু বেশি ভয় লাগতেছে। আজকের এই পরিবেশটা খুবই সুন্দর, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম এবং সর্বদিক থেকে খুবই ভালো লাগছে। দর্শক, এসএসসি পরীক্ষার সার্বিক খবরাখবর জানবো, রাজশাহী এবং বরিশালের খবরাখবর জানানোর চেষ্টা করবো আপনাদের। শুরুতেই যেতে চাই রাজশাহীতে। আমার সহকর্মী তারেক মাহমুদ আমার সাথে যুক্ত আছেন, আমরা দেখতে পাচ্ছি। তারেক, আধা ঘন্টা পর তো পরীক্ষা শেষ হওয়ার কথাই, তো কি দেখছেন আপনি? সার্বিক পরিবেশ জানাবেন এবং শিক্ষার্থীরা যখন বের হবেন তখন তো তাদের মাধ্যমে আমরা জানতেই পারবো পরীক্ষা কেমন হলো, তাদের সার্বিক প্রস্তুতি কেমন ছিল, জানাবেন আমাদের। ইশরাত, সার্বিক প্রস্তুতি সকাল থেকে ভালো ছিল। একটু আগে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সচিব তারা এসেছিলেন, এসে কেন্দ্রগুলো ঘুরেছেন এবং এই রাজশাহী মহানগরীতে মোট ২৭টি কেন্দ্রে কিন্তু এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এই আধা ঘন্টা আগে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুফাক্খরুল ইসলাম, সচিব শামীম আরা চৌধুরী তারা কেন্দ্রগুলো ঘুরেছেন। কেন্দ্রগুলো ঘুরে তারা আমাদেরকে জানিয়েছেন যে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে যে সকল প্রস্তুতি শেষে সকল কেন্দ্রগুলোতে সঠিকভাবে তাদের নজরদারি
নজরদারি রয়েছে। কেউ অসৎ উপায় অবলম্বন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং রাজশাহীতে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে কিন্তু সকাল 10টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং 1টা পর্যন্ত কিন্তু সে পরীক্ষাটি চলবে। কিছু নির্দেশনা রয়েছে যে পরীক্ষা চলাকালে, পরীক্ষার শুরুর আগে বা পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তি ছাড়া অন্যদের যে সম্পূর্ণ প্রবেশ নিষেধ এবং ফটোকপির দোকান বন্ধ থাকবে। এবং অন্যদিকে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে রাজশাহী মহানগরীতে মোট 27টি কেন্দ্রে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে এবং 1টার সময় কিন্তু পরীক্ষা শেষ হলে শিক্ষার্থীরা আসবে এবং পরীক্ষা আসলে কেমন হয়েছে, প্রশ্নপত্র কেমন হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে সেই খবর জেনে নেব আমরা এবার বরিশালে যেতে চাই। দেখতে পাচ্ছি আমার সহকর্মী কাউসার হোসেনও আমার সাথে যুক্ত আছেন। কাউসার, প্রশ্ন ফাঁসের কোনো খবর মিলেছে কিনা সে ব্যাপারে জানাবেন এবং বোর্ডে এবার কতজন পরীক্ষার্থী অংশ নিয়েছে, সার্বিক পরিবেশ কেমন দেখছেন? সকাল থেকেই বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে যে কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেখানে শান্তিপূর্ণ পরিবেশেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত আসলে আমরা প্রশ্ন ফাঁসের কোনো খবর পাইনি। বরিশাল শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছে তিনি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং কেন্দ্র পরিদর্শন করে তিনি নিশ্চয়তা দিয়েছেন যে এবছর সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে এবং প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটবে না এবং 16টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন তদন্ত টিম কাজ করছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং তারা জানিয়েছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু কাজ করছেন যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয় এবং এবছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে 84,303 জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা অংশ নিয়েছেন এবং 194টি কেন্দ্রে তারা পরীক্ষা দিচ্ছেন এবং এই কেন্দ্রগুলোতে যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পূর্ণ হয় সেদিকে লক্ষ্য রাখার জন্যই কিন্তু 16টি ভিজিলেন্স টিম কাজ করছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন, সেনাবাহিনীর সাথেও শিক্ষা বোর্ডের কথা হয়েছে, যেখানে প্রয়োজন হবে সেখানে তাৎক্ষণিক তারা যেতে পারবেন এবং এই মুহূর্তে কিন্তু একেবারে শেষ সময় পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে অভিভাবকরা অপেক্ষা করছেন এবং তাদের সন্তানরা যখন পরীক্ষা থেকে বের হবেন তারা আশা করছেন যে আসলে যেভাবে প্রস্তুতি নিয়েছেন তাতে তাদের পরীক্ষা ভালোভাবেই হবে এবং পরীক্ষার শুরুর দিকটায় কিন্তু আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে জুলাই আগস্টের আন্দোলন এবং পবিত্র রমজান উপলক্ষে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল কিন্তু পরবর্তীতে যে পরীক্ষার সময়সীমা বাড়িয়ে দেওয়ার কারণে তারা কিন্তু সঠিকভাবে প্রস্তুতি নিতে পেরেছেন এবং সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার কারণে তাদের পরীক্ষা ভালো হবে বলে তারা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগেই কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন এবং এবছর যেহেতু পূর্ণমার্কে পরীক্ষা হচ্ছে তাই তারা বলছেন যে এবছর মেধার মূল্যায়ন হবে। ইশরাত, ধন্যবাদ আপনাকে কাউসার। সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। গতরাতে মহানগরের কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন বাটার আঞ্চলিক ব্যবস্থাপক মুনতাসিম বিল্লাহ। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে 800 থেকে 900 জনকে। এ নিয়ে হামলা ভাঙচুরের ঘটনায় 3টি মামলা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 23 জন। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গত সোমবার সিলেটে বিক্ষোভ মিছিল হয়। এ সময় নগরের 13টি দোকান, রেস্তোরাঁ, সুপার শপ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় কিছু উচ্ছৃঙ্খল মানুষ। হাসপাতাল নিজেই যেন অসুস্থ। কুড়িগ্রাম 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জনবল সংকট দীর্ঘদিনের সমস্যা। একই অবস্থা জেলার 9 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয়। এই অঞ্চলে গড়ে 34,000 মানুষকে সেবা দিচ্ছেন একজন চিকিৎসক। 5 শতাধিক চর ও দ্বীপচর নিয়ে কুড়িগ্রামের মূল ভূখণ্ডে প্রায় 25 লাখ মানুষের বাস। বিপুল সংখ্যক এই জনসংখ্যার বিপরীতে চিকিৎসক মাত্র 74 জন। দরিদ্রপীড়িত অঞ্চলটির মানুষের চিকিৎসার একমাত্র ভরসা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। প্রতিদিন দূরদূরান্ত থেকে বহির্বিভাগে সেবা নেন প্রায় 300 রোগী। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ, পাওয়া যায় না প্রয়োজনীয় ওষুধ। ধারণ ক্ষমতার বিপরীতে ভর্তি দ্বিগুণ রোগী। এক একজন রোগী চিকিৎসকের দেখা পান দিনে একবারই। ডাক্তার তো 24 ঘন্টা একবার আসে। যে ওষুধগুলো লিখে দেওয়া আসে সেগুলো আমার বাড়ি থেকে কিনতে হয়। যে স্যালাইন লাগা রোগী সেটাও আমার বাড়ি থেকে কিনতে হয়। রক্ত পরীক্ষা সেটাও আমি তো বাইরে থেকে করতে হয়। আমরা যে কাগজ দিচ্ছি সেটা বাইরে। এগুলো নিয়ে আমি কি বাইরে যদি করি তার সদর হাসপাতালে থাকে তো আমার লাভ নাই। 3 দিন থাকি আসি, একদিন পর পর প্রত্যেক দিন 10টার সময় করে আসে, দিনে 24 ঘন্টা পর। 150 টাকা খরচ করি, এখানে আসি খালি প্যারাসিটামল আর গ্যাসের ট্যাবলেট দেয়, আর কোনো নাই। হাড়ের ডাক্তারও নাই। হাসপাতালে এসে যদি বাহির থেকে ওষুধ কিনে খাওয়া লাগে তাহলে হাসপাতালে
হাসপাতালে কনসালটেন্ট সার্জারি, কার্ডিওলজি, গাইনি, প্যাথোলজিস্ট এমনকি নাক কান গলা বিষয়ক চিকিৎসা নেই। ১৭৫ জন চিকিৎসকের জায়গায় পদ খালি রয়েছে ১৫৭টি। একই অবস্থা ৯ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। ২ শতাধিক চিকিৎসকের প্রয়োজনীয়তা থাকলেও আছেন মাত্র ৫৬ জন। বুড়িয়া বুড়ি ১.৫ ঘন্টার থাকি গানে দাঁড়ে লাইনে, কিন্তু ঔষধের দেখা আবার নিজে না, ডাক্তারও দেখাও আবার নিজে। প্রায় স্টাফেরা এরাই ঔষধ তোলে বেশি। এরা বিভিন্ন টোকেন নিয়ে যায় ডাক্তারের কাছে, ওখানে যে টোকেন লেখিয়ে এরা টিকিট ছাড়া ঔষধ তোলে প্রায় নিয়ত আমি দেখি। 2 ঘন্টার থেকে শুধু ভিড়, মনে কর লাইন খালি টানতেছি, হাড়ের সমস্যা, ব্যথা আরও তো জোরে লাগতেছে। এইটা আমাদের আন্দোলনের বিষয়, কারণ আমাদের জীবন মরণের সাথে জড়িত হচ্ছে আমাদের হসপিটাল। সেখানে এসে যদি আমাকে সিন্ডিকেট, ডাক্তারহীন, নোংরা, এখানে ঢুকলে অসুস্থ হওয়ার মতো অবস্থা। সিভিল সার্জন বলছেন সংকট নিরসনে চিকিৎসক প্রয়োজন প্রায় ৫,০০০। চিঠি রেডি আছে যে আমরা এমনি মৌখিকভাবে জানিয়েছি, এবার চিঠি আকারে জানিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় ম্যান পাওয়ারের সংকট আছে, কী ধরনের জনবল সংকট আছে, এবং সেগুলো চাহিদা দিয়ে এর আগেও দেওয়া হয়েছে, আবার আমরা দিচ্ছি। জনবল সংকটে গুরুতর রোগীদের পাঠানো হয় রংপুর কিংবা ঢাকায়। পরীক্ষা নিরীক্ষার জন্য যেতে হয় বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় পেট্রাপোল বন্দরের গেট থেকে 4টি মালবাহী ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত। গতকাল সন্ধ্যায় বাংলাদেশি পণ্যবাহী ট্রাকগুলো ফেরত পাঠানো হয়। পেট্রাপোল বন্দরের C&F এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, স্থলবন্দর দিয়ে ট্রানজিট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় কাস্টমসে একটি চিঠি ইস্যু করেছে। সেই চিঠির আলোকে ট্রানজিট সুবিধার পণ্য বেনাপোল বন্দর থেকে পেট্রাপোল বন্দরে প্রবেশ বন্ধ রয়েছে। গত 8 এপ্রিল ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে যাওয়ার চুক্তিটি বাতিল করে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস। কুষ্টিয়ায় চোর অপবাদে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সুরমান শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা। স্বজনরা জানান, গেল 31 মার্চ হাকিম আলীর বাড়িতে চুরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গত 7 এপ্রিল সুরমানকে ধরে নিয়ে যায় হাকিম আলীর লোকজন। আজ ভোর রাতে বাড়ির পাশে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটির তদন্তও চলছে। মাঝ সাগরে জন্ম এক কন্যা শিশুর। সমুদ্র যাত্রাপথে নতুন প্রাণের এই আগমন ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। কুতুবদিয়া থেকে গর্ভধারিণী এক মাকে নৌপথে কক্সবাজার নেয়ার সময় ওঠে প্রসব বেদনা। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় পৃথিবীর আলো দেখে শিশুটি। পরে হাসপাতালে চিকিৎসা শেষে নানা বাড়িতে ফিরেছে ফুটফুটে সেই শিশু ও মা। দুজনেই এখন সুস্থ রয়েছেন। ঘটনার পর সাধারণ মানুষের কষ্ট লাঘবে ঘাট পারাপারে সি অ্যাম্বুলেন্স চালুর আশ্বাস দিয়েছে প্রশাসন। ছোট্ট সমুদ্র যাত্রা, কে জানতো মাঝ পথে পৃথিবীতে আগমন ঘটবে নতুন প্রাণের। মঙ্গলবার কুতুবদিয়া থেকে নৌপথে কক্সবাজার নেওয়া হচ্ছিল গর্ভধারিণী এক মাকে। কাকতালীয়ভাবে স্পিড বোটে ছিলেন এক চিকিৎসক ও এক দাইমা। প্রসব বেদনা উঠলে তাদের সহায়তায় জন্ম নেয় ফুটফুটে কন্যা শিশু। সর্বোচ্চটা দিয়ে অসহায় মায়ের পাশে থাকতে এবং এই মুহূর্তটা আসলে বর্ণনা হতে যে কীরকম অনুভূতি, একটা পরম অনুভূতি আমার কাছে হচ্ছিল যে আমি ওই মুহূর্তে সৃষ্টিকর্তার নির্দেশে আমি ওই মুহূর্তে ওই অসহায় মাটার পাশে থাকতে পেরেছি। স্পিডবোটে নবজাতক প্রসবের পর ভাড়া ফ্রি করে দেন বোট চালক। নদীর মাঝখানে এসে উনি অবস্থা দেখতেছি যে ডেলিভারি হয়ে যাচ্ছে, তখন আমি লোকজনকে আরেকটু এদিকে দিক ছাপাই দিয়ে মহিলা তো মানে দেখা না যাওয়ার মতন এরার ব্যবস্থা করে রাখছি। হাসপাতালে চিকিৎসা শেষে নবজাতকটি এখন নানার বাড়ি কুতুবদিয়ায় আছে। তার মাও সুস্থ আছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর বুধবার ওই বাচ্চার নানার বাড়িতে মিষ্টি নিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঘাটের ইজারাদার।
খুশি হই আমাদের ইজাদার নুসনামের পক্ষ থেকে আমরা মিষ্টি এনেছি। ও গুণা না তেলে দোয়া করিবেন, আল্লাহ মারও সুস্থ রাখে, নাতিরা সুস্থ রাখে। আল্লাহ ভালো লাগছে, খুশি হয়ে ধৈর্য যাই তো বাচ্চা হয়ে যেতে তাছাড়া আরো খুশি হয়। ঘাট পারাপারে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আগামী বর্ষার আগে সি অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ইউএচপিওর সাথে কথা বলবো, এখানে যে একটা অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্সটাও আমরা সচল রাখার চেষ্টা করব, মানুষ যেন বর্ষাকালের জন্য সুন্দরভাবে পারাপার করতে পারি। বহু মহিলাকে বড় বড় কাঁথা পেঁচিয়ে বোটে করে নিয়ে গেছে, এরকমও আমরা দেখেছি। তো এটা আসলে বর্তমানে গ্লোবাল ভিলেজে আমাদের জন্য লজ্জার বিষয়। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।